সত্য কখনো চাপা থাকে না, একদিন তা বেরিয়ে আসবেই। এক নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিভাবান এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য যতই চেষ্টা চলুক, শেষ পর্যন্ত বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। শহরে ঘুরে বেড়াচ্ছে এক সিরিয়াল কিলার। এই ঘটনা কাঁপিয়ে দেয় মিডিয়া, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি সাধারণ মানুষকেও। তুমুল আলোচনার মাঝে উঠে আসে এক চমৎপ্রদ নাম, এক স্বনামধন্য শিক্ষক। সন্দেহের তীর তার দিকেই ঘুরতে থাকে। অবশেষে অপরাধ প্রমাণিত হয়, শিক্ষক কারাগারে যায়। কিন্তু এখানেই শেষ নয়, কারণ মুক্তির পর তিনি যা করেন তা সত্যিই অবিশ্বাস্য। মূল অপরাধীর মুখোশ টেনে নামিয়ে দেন তিনি নিজেই। এই এক দমবন্ধ করা গল্প, যেখানে প্রতিটি মোড়ে রয়েছে রহস্য, প্রতিশোধ এবং অপ্রত্যাশিত সব ঘটনা। তবে সাবধান, শেষটুকুর জন্য আপনি প্রস্তুত নাও থাকতে পারেন। তবে আপনারা আরও জেনে অবাক হবেন যে এই মুভিটা আসলে একটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি করা। তাহলে আর দেরি কেন, আসুন আজকের গল্প শুরু করা যাক। একটি সত্য যা কখনোই চাপা থাকে না। গল্পের শুরুতেই আমরা কন্ট্রাক্টর সালমানকে দেখতে পাই। সে তার বন্ধুদের সঙ্গে একসঙ্গে মদ খাচ্ছে। এমন সময় বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল। তখন হঠাৎ সালামের মনে পড়ে সে হয়তো তার সাইডে মেল লাইনটি বন্ধ করেনি। তাই সে তার বন্ধুদেরকে বলে, আমি গিয়ে পাশের বিল্ডিংয়ের মেন সুইচ অফ করে দিয়ে আসছি, নয়তো বড় ধরনের বিপদ হতে পারে। তোমরা কেউ চাইলে আমার সঙ্গে যেতে পারো। একে নিয়েই সাইডে গিয়ে দেখে মেন সুইচ অফ করা। এদিকে আমরা তেরেসা নামের একটা মেয়েকে দেখতে পাই। সে কলেজ ফাংশনে বিদ্রোহী গানের নাচের জন্য প্র্যাকটিস শেষে বন্ধুত্ব থেকে বিদায় নিয়ে এই বৃষ্টির ভিতরে একা একা হেঁটে যাচ্ছিল। মাঝ রাস্তায় তার পিছনে একটা গাড়ি থামে, আর তারপর তেরেসা গায়েব হয়ে যায়। অন্যদিকে সালাম কনস্ট্রাকশন সাইট থেকে ফিরে আসার সময় একটা মেয়ের চিৎকার শুনে সেখানে দৌড়ে যায়। আর সে এই বজ্রপাতের ঝলকানিতে একজনের চেহারা দেখতে পায়। সালামকে দেখা মাত্র লোকটা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এটা দেখে সালামরা এগিয়ে গেলে দেখতে পায় তেরেসা মাটিতে অচেতনভাবে পড়ে আছে। তখন সালাম আর তার বন্ধুরা দ্রুত মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসে। এরপর আমরা কলেজ প্রফেসর নিশাদকে দেখতে পাই। সে তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল। এমন সময় তার পিয়ন এসে তেরেসার খবরটা দিলে তারা সবাই মিলে দ্রুত হাসপাতালে আসে। এতক্ষণে খবর পেয়ে হাসপাতালে তেরেসার বান্ধবী আর তার বাবাও সেখানে চলে আসে। কিছুক্ষণ পর ডক্টর সবাইকে জানায় তেরেসার অবস্থা খুবই খারাপ। তার উপর নির্মম অত্যাচার করা হয়েছে। সে কোমায় চলে গেছে এবং তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। কতক্ষণ তাকে এভাবে বাঁচিয়ে রাখা যাবে তা বলা যাচ্ছে না। তেরেসার এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়ে ইন্সপেক্টর হারিসের উপর। ইন্সপেক্টর হারিস সালামকে ডেকে পাঠায় এবং তাকে জিজ্ঞাসা করলে জানতে পারে ওই বিল্ডিংয়ের সকল কর্মচারী তাদের কাজ শেষ করে 7টার ভিতরে বাড়ি চলে যায়। এরপর সালাম ওই দিনের ঘটনাটা ইন্সপেক্টরকে খুলে বলে। সে মনে করছিল হয়তো সে মেন সুইচ অফ করেনি, কিন্তু গিয়ে দেখে সুইচ অফ করা। এরপর সে তেরেসাকে পায়। তবে বজ্রপাতের ঝলকানিতে আমি আসামের চেহারার একটা ঝলক দেখেছি। আমি যদি আবারও তার চেহারাটা একবার দেখতে পাই, তাহলে আমি তাকে চিনতে পারবো। যদিও আমি নেশা করেছিলাম, তবে মাতাল ছিলাম না। এই ঘটনা শোনার পর পুলিশ সে যে মদ খেয়েছিল সে কথাটা সংবাদ মাধ্যমে বলতে নিষেধ করে। এ থেকে হারিস বুঝতে পারে এটা সম্পূর্ণ একটা প্ল্যানিং রেপ। যে রেপ করেছে সে আগে থেকেই জানতো এই বিল্ডিংয়ে কেউ এই টাইমে থাকবে না। এরপর হারিস তেরেসার বন্ধু বান্ধবীদের সাধারণ জিজ্ঞাসাবাদ করে এবং সালামকে বলে কালপিটের স্কেচ করে দিতে। এইভাবেই কেটে যায় 7 মাস। পুলিশ অফিসাররা এই কেসের কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিল না। এইদিকে 7 মাস হয়ে যাওয়ায় পুলিশ কেসটা বেশি দূর এগোতে না পারায় তেরেসার ইউনিভার্সিটির স্টুডেন্টরা রাস্তা নেমে আন্দোলন করতে শুরু করে। তখন পুলিশ কমিশনার সবাইকে ডেকে মিটিংয়ে বলে এই কেসটা 2 দিনের ভিতরে সিবিআই হাতে চলে যাবে। হারিস তার পুরো টিমকে জানায় আমরা একটা লাস্ট সুযোগ নিব, কেননা আমরা এর আগে কোনো কিছুর কোনো কুল কিনারা খুঁজেই পাইনি। আসলে আসামি এতটা সূক্ষ্মতার সঙ্গে এই কাজ করেছে, সে কোনো প্রকার প্রমাণ বা ফিঙ্গারপ্রিন্ট রেখে যায়নি। হারিস বলে অনেক মানুষ আছে যারা তাদের পূর্বপুরুষ আফ্রিকান নাকি এশিয়ান এটা জানার জন্য ডিএনএ টেস্ট করায়, আর বর্তমানে 100 অধিক এজেন্সি এই ডিএনএ কালেক্ট করেছে। আমরা সেসব এজেন্সির কাছে গিয়ে তেরেসার শরীরের সাথে পাওয়া সিমেনের সাথে ডিএনএ ম্যাচ করিয়ে দেখব। যদি ম্যাচ পেয়ে যাই তাহলে হয়তো এই কেসের কোনো সুরাহা পেতে পারে। তারপর সিমেনের সঙ্গে এজেন্সির ডিএনএগুলোর ম্যাচ করানো হয়। এরপর তারা হায়দ্রাবাদের একজনের সঙ্গে ডিএনএ ম্যাচিং পেয়ে যায়। ডেকে পাঠানো হয় রাজুকে। তাকে জিজ্ঞাসাবাদে বলে তোমাকে কোনো ক্রিমিনাল কেসের জন্য এখানে ডাকা হয়নি, তুমি আমাদেরকে এই ইনভেস্টিগেশনের জন্য সাহায্য করতে পারো, তুমি তোমার সম্পর্কে কিছু বলো। রাজু বলে আমার পূর্বপুরুষ কেরালাতে ছিল, তবে তাদের সাথে আমার কোনো কানেকশন নেই, কারণ আমি ছোটবেলায় এখান থেকে হায়দ্রাবাদে চলে গিয়েছি। আমি এই ডিএনএ টেস্ট করেছিলাম কৌতূহলের বশে, আমার বন্ধুরাও এটা করেছিল। তবে আমার একজন আত্মীয় কেরালাতে থাকে, তার সঙ্গে আমার জাস্ট ফেসবুক অ্যাড আছে, আপনি চাইলে তার আইডি লিঙ্ক নিয়ে দেখতে পারেন।
এবার পুলিশ রাজু সম্পর্কে বিভিন্ন ইনভেস্টিগেশন করে দেখে রাজু পুরোপুরি নির্দোষ, সে যে কথা বলেছে একদম সঠিক। এরপর পুলিশ অফিসার সালামকে নিয়ে চলে আসে রাজু সেই রিলেটিভের বাড়িতে, আর তাকে দূর থেকে ফলো করলে দেখতে পায় এটা আর কেউ নয়, কলেজের প্রফেসর নিশাত। আর সালামও বলে, আমি ওই দিন রাতে এনাকেই তেরেসার পাশে দেখেছিলাম। হারিস কিছুটা সময় নেয় নিশাতের ব্যাপারে আরও শিওর হওয়ার জন্য এবং আরও এভিডেন্স জোগাড় করে। তো যাই হোক, হারিস নিশাতের বাড়িতে কাজের লোকের মাধ্যমে নিশাতের ব্রাশ এবং চিরুনি কালেক্ট করে এবং এগুলোর সাহায্যে ডিএনএ স্যাম্পলের সঙ্গে সিমেনের ডিএনএর স্যাম্পল ম্যাচ খুঁজে পায়। তারপর ডেকে পাঠায় নিশাতের সাথে সে বন্ধুদের, যেদিন রাতে তারা একসঙ্গে বসে ড্রিঙ্কস করেছিল। তারা একে একে সবাই জানে নিশাত তাদের ড্রিঙ্ক শেষ হয়ে যাওয়ায় 30 মিনিটের জন্য বাইরে গিয়েছিল নতুন বোতল আনার জন্য। আসার পর আমরা তেরেসার খবর পাই। এই সবকিছু প্রমাণ এক করার পর হারিস নিশাতকে অ্যারেস্ট করে। নিশাতকে যখন জিজ্ঞাসা করা হয় তখন সে বলে, আমি কিছু করিনি, আমাকে মিথ্যা প্রমাণের ভিত্তিতে অ্যারেস্ট করেছে, আমাকে দয়া করে মিথ্যা কেসে ফাঁসাবেন না, আমার পরিবার আছে, একটা মেয়ে আছে। এদিকে এই কেসটার দায়িত্ব পড়ে হারিসের বন্ধু অ্যাডভোকেট ভেনুর ওপর। ভেনু সালামকে বলে, তুমি আদালতে দাঁড়িয়ে সব সত্যি কথা বলবে, তবে তুমি যে ঘটনাস্থলে যাওয়ার আগে মদ খেয়েছিলে এটা বলবে না। আদালতের রায় শুরু হলে দেখা যায় কেসের একমাত্র অপরাধী হলো নিশাত, সে এই কাজ করেছে আর এর কারণে নিশাতকে 7 বছরের জেল দেওয়া হয়। এই ঘটনায় সমস্ত মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। নিশাতকে আদালত থেকে বের করতেই তার মুখে মানুষ জুতা মারতে শুরু করে। এরপর তাকে জেলে নিয়ে যাওয়ার সময় নিশাত হারিসকে বলে, আপনি ভুল করলেন, একজন নির্দোষ মানুষকে শাস্তি দিলেন। জেলে কেটে যায় নিশাতের 7 বছর। 7 বছর পর তেরেসার বাবাকে দেখা যায়। সে সকালে ঘুম থেকে উঠে তেরেসাকে ডাকে জগিংয়ে যাওয়ার জন্য, তবে তেরেসার কোনো সারা শব্দ না দিলে সে একাই জগিংয়ে চলে যায়। জগিং শেষ করে সে বাসায় এলে 2জন লোক আচমকা এসে তার উপর অ্যাটাক করে। একজন ধরে রাখে, আরেকজন তাকে ইনজেকশন দেয়। এদিকে হারিসকে দেখা যায় একটা চায়ের দোকানে বসে সে চা খেলে, তখন সেখানে কয়েকজন গুন্ডা এসে তাকে উল্টোপাল্টা কথা বলে ভয় দেখায়। এমন সময় হারিসের কুকুরগুলোই তীব্র প্রতিবাদ জানায়। কুকুরগুলোর প্রতিবাদে এই গুন্ডাগুলো এখান থেকে আর পাত্তার পায় না। অন্যদিকে আমরা জানতে পারি যারা তেরেসার বাবাকে ইনজেকশন দিয়েছে তারা তেরেসার বাবার বন্ধুর লোকজন। মূলত তেরেসা 7 বছর কোমায় আছে, কিন্তু তার বাবা মনে করে তার মেয়ে তার সঙ্গেই আছে এবং সে প্রতিনিয়ত তার কথা শুনছে। অর্থাৎ তেরেসার বাবা এক প্রকার মানসিক রোগী হয়ে গেছে, তাই তার বন্ধু তার চিকিৎসার জন্য এই ব্যবস্থা করেছে। 7 বছর পর জেলের সাজা শেষ করে নিশাত জেল থেকে বেরিয়ে তার স্ত্রী আর মেয়ের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু দেখা যায় নিশাতের স্ত্রী পাড়া ভর্তি লোকের সামনে বলে, আমি তাকে চিনি না। এই বলে পাড়া প্রতিবেশী সবাই নিশাতকে সেখান থেকে বের করে দেয়। এদিকে ইন্সপেক্টর হারিসের রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে। সে তার রিটায়ারমেন্টের টাকা দিয়ে একমাত্র ছেলেকে বিদেশে পড়ালেখা করতে পাঠাবে। অন্যদিকে দেখা যায় নিশাত সবার থেকে অপমানিত হয়ে রাতে বাসায় একা ঘুমালেও জেলে তার প্রতি হওয়া অন্যায় অত্যাচারগুলো স্বপ্নে দেখে। এরপর তেরেসার বাবা হাসপাতালে এসে দেখে তার মেয়ের বিছানায় ফুল। তখন সে নার্সদের কাছে জানতে চাইলে তারা বলে নিশাত এসে ফুল দিয়ে গেছে। এই কথা শুনে তেরেসার বাবা অনেক রেগে যায় আর সে হারিসকে ফোন করে বলে, আমার মেয়ে এখনো মৃত্যুর সঙ্গে লড়ছে, খুনি আমার মেয়েকে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে, আর তোমরা কি করলে? মূলত তেরেসার বাবা আর্মিতে চাকরি করত, যার কারণে তার পাওয়ার ছিল। এই ঘটনা জানার পর হারিস অ্যাকশন নিতে চায়। এরপর হারিস তার স্ত্রীকে নিয়ে ছেলেকে বিদেশে পাঠানোর জন্য একটা এজেন্সিতে এসে কথা বলে, সবকিছু ফাইনাল করে। যখন সে বাইরে বের হয় তখন সে নিশাতকে দেখে, মনে পড়ে যায় তেরেসার বাবার কথা। তাই সে নিশাতকে জিজ্ঞাসা করে কেন তেরেসার কাছে গিয়েছিল। নিশাত জানায়, আমার তেরেসার জন্য খারাপ লেগেছিল, তাই আমি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। মেয়েটার সঙ্গে অনেক খারাপ হয়েছে, আমি কিছু না করে শাস্তি পেলেও মেয়েটার জন্য আমি সবসময় দোয়া করি। কিন্তু এসব কথায় হারিস মোটেও বিশ্বাস করে না, বরং হারিস বলে, এরপর তুমি যদি তেরেসার আশেপাশেও যাও তাহলে তোমাকে শ্যুট করে দিব। তবে এখান থেকে যাওয়ার আগে নিশাত হারিসকে বলে, আপনার রিটায়ারমেন্টের আর 2-3 বাকি আছে। এই বলে সে মুচকি হাসি দিয়ে এখান থেকে চলে যায়। তবে নিশাদের এই কথাটা শুনে হারিস চিন্তায় পড়ে যায়, কেন সে হঠাৎ করে এমন একটা কথা বলল, এর পিছনে কী রহস্য আছে, নতুন করে সে কি করতে চাচ্ছে। তো যাই হোক, হারিসের রিটায়ারমেন্টের আনুষ্ঠানিক প্রোগ্রাম শুরু হয়। তখন হারিসের বন্ধু ভেনু হারিসকে কল করে জানায় এত বছর পর নিশাত আবার তার কেসটাকে রিওপেনের জন্য হাইকোর্টে আপিল করেছে। এ কথা শুনে হারিস তার বন্ধুর সঙ্গে দেখা করে বলে, এত বছর পর হঠাৎ করে সে এখন কেন এই কেসটা রিওপেন করবে, এর পিছনে কি রহস্য? তখন ভেনু বলে, হয়তো তার হারিয়ে যাওয়া মান সম্মান ফিরে পাওয়ার জন্য এই কেসটা সে লড়তে চাচ্ছে, প্রমাণ করতে চাচ্ছে সে নিরপরাধ। সকাল হতে না হতেই মিডিয়ার চ্যানেলগুলো ফলো করে পাবলিশ করতে থাকে তেরেসার কেসটা রিওপেন করার ব্যাপারে। এদিকে নিশাত তার বাচ্চার স্ত্রীর সঙ্গে বারবার দেখা করতে চাইলে তার নিশাতের সঙ্গে কোনো কথা বলে না, তার পরিবারের কাছ থেকে খালি হাতে ফিরে আসে। অন্যদিকে ভেনু আবার হারিসকে বলে, কোর্ট এই কেসটা রিওপেন করার অনুমতি দিয়েছে,
এই কেসের প্রধান সাক্ষী সালামকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনটাও কয়েকদিন যাবৎ বন্ধ। তার ওয়াইফ জানিয়েছে সে কাজের জন্য কোয়েম্বাটু গিয়েছে। ওকে যদি আমরা খুঁজে না পাই তাহলে অনেক বড় বিপদে পড়ে যাব। প্রথমে বিষয়টাকে হারিস স্বাভাবিকভাবে নিলেও ভেনু এই বিষয়টাকে সিরিয়াসভাবে নিতে বলে। এরপর ভেনু বলে, আমার মনে হয় নিশাত সালামকে টাকার লোভ দেখিয়ে গায়েব করে দিয়েছে। এই কথাটাই হারিস একমত হতে পারে না। ভেনু বলে, এতদিন সে জেলে বসে কিছু না কিছু তো করেছে, না হলে হঠাৎ করে সে এভাবে কেন প্রতিক্রিয়া দেখাচ্ছে। তারপর হারিস আর ভেনু দুজনে সালামের বাড়িতে আসে। সালামের ওয়াইফ জানায় তার হাজবেন্ড কাজের জন্য কোয়েম্বাটু গিয়েছে। হারিস বলে, তোমার হাজবেন্ড ফিরলে অবশ্যই আমাদের সঙ্গে দেখা করতে বলবে। সেই সাথে দেখে সালামের মেয়েও তেরেসার মতো বড় হয়ে গিয়েছে। সে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। হারিস বলে, আমাদেরকে সব সত্যি কথা বলে দিও, কারণ তেরেসার মতো তোমার মেয়েটাও বড় হয়ে গিয়েছে। যাই হোক, কোর্টে শুনানি শুরু হলে ভেনু বলে, এই কেসের শুনানি হয়ে গেছে 7 বছর আগে। নিশাত তার অপরাধের জন্য শাস্তিও পেয়েছে। এখন এই কেস ওপেন করার মানে আদালতের মূল্যবান সময় নষ্ট করা। তখন নিশাত বলে, আমি 7 বছর জেলে থেকে পড়ালেখা করে ল পাশ করেছি, শুধুমাত্র নিজের কেস নিজে লড়ে নিজেকে নির্দোষ প্রমাণ করব বলে। জজ নিশাতকে অনুমতি দিলে নিশাত সর্বপ্রথম সাক্ষী সালামকে কোর্টে হাজির করে, যাকে থেকে হারিস আর ভেনু রীতিমতো অবাক হয়ে যায়। নিশাত সালামকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় ছিলে? সালাম প্রথমেই জানায় সে কোয়েম্বাটু ছিল। তখন নিশাত সত্যি কথা বলতে গেলে সালাম আর কোনো কথাই বলে না। নিশাত বলে, সালাম একজন মাদকাসক্ত লোক। সে এতদিন কোয়েম্বাটুতে একটা রিহ্যাব সেন্টারে তার ট্রিটমেন্ট চলছিল। আর যখন সে 7 বছর আগে রেপিস্টকে ওই দিন ঝড়ের রাতে দেখেছিল, সেই দিন সে নেশাগ্রস্ত ছিল। সেই সময় ইনভেস্টিগেশনে এই তথ্য গোপন রাখা হয়। কিভাবে একজন অ্যালকোহলিক পার্সনের কথা শুনে নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া হলো, আমাদের দেশের পুলিশ সঠিকভাবে তদন্ত করেনি। পরের সাক্ষী হিসাবে নিশাত ডিএনএ টেস্টের রিপোর্ট দেওয়া হয়। সে এজেন্সির ম্যানেজারকে হাজির করে। তবে নিশাত যখন ম্যানেজারকে জিজ্ঞাসা করে, আপনার এজেন্সি এখন কোথায়, তখন ম্যানেজার কোনো কিছু উত্তর দেয় না। আবারও নিশাত বলে, অনেকগুলো কেসের ভুল রিপোর্ট দেওয়ায় সরকার এজেন্সিটাকে বন্ধ করে দিয়েছে। আদালতের আজকের মতো কার্যক্রম বন্ধ হয়। এরপর ভেনু হারিসকে বলে, পরের শুনানিতে নিশাত 3 জনকে সাক্ষী আনবে। 2 জনের সঙ্গে আমি কথা বলেছি, কিন্তু একজনের জেলে থাকার কারণে আমি তার সঙ্গে কথা বলতে পারিনি। তাকে নিয়ে একটু ভয় হচ্ছে। পরের দিন শুনানিতে প্রথম সাক্ষী সুস্মিতাকে হাজির করলে তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কেন এজেন্সিতে গিয়েছিলে? তখন সুস্মিতা বলে, আমার হাজবেন্ডের সঙ্গে একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল, আর সেই ঝামেলা মিটাতে আদালত থেকে ডিএনএ টেস্ট করার অর্ডার দেয়। তখন এই এজেন্সিতে ডিএনএ টেস্ট করালে তারা রিপোর্ট নেগেটিভ দেয়। এরপর আমি আরও 3টা এজেন্সিতে গিয়ে আমাদের ডিএনএ টেস্ট করাই। বাকি সব জায়গায় রিপোর্ট পজিটিভ আসে, তাই আমি এই এজেন্সির নামে মামলা করেছিলাম। দ্বিতীয় সাক্ষী হাজির করলে সেও বলে, আমি প্রথমে ওই ল্যাবে আমার সিগনেচার টেস্ট করালে তারা আমাকে ভুল রিপোর্ট দেয়, পরে অন্য জায়গায় টেস্ট করালে তারা পজিটিভ রিপোর্ট দেয়। এরপর নিশাত জর্জকে বলে, অর্থাৎ এই এজেন্সির লোকেরা আমার সম্পর্কেও ভুল রিপোর্ট দিয়েছে, যার কারণে আমি নির্দোষ হওয়া সত্ত্বেও আমাকে এতদিন শাস্তি ভোগ করতে হলো। এরপর তৃতীয় সাক্ষী মুরবানকে কোর্টে হাজির করা হয়। আর তখন এই মুরবান সবাইকে অবাক করে দিয়ে বলে, আমি সেদিন বৃষ্টি রাতে তেরেসাকে রেপ করেছিলাম, পরে অন্য শহরে পালিয়ে গিয়েছিলাম, সেখানে একজন গৃহবধূকে খুন করায় পুলিশ আমাকে অ্যারেস্ট করে। এখন আমি ধর্মের পথে এসেছি, তাই আমি নিজের অপরাধ স্বীকার করে নিচ্ছি। তেরেসার সাথে হওয়া অন্যায়ের পাপের শাস্তি আমি পাচ্ছি। এরপর নিশা তার ফাইনাল তীর ছুড়ে দেয় জর্জের দিকে। সে বলে, আমাকে ভুল রিপোর্ট আর ভুল তদন্তের ভিত্তিতে ফাঁসানো হয়েছে, আর এর কারণে আমাকে বিনা অপরাধে 7টা বছর অন্ধকার কারাগারে কাটাতে হয়েছে। আমি আমার চাকরি হারিয়েছি, সমাজে মান সম্মান হারিয়েছি, এমনকি আমার স্ত্রী সন্তান আমাকে এখন ঘেন্না করে। এসব কিছুর জন্য আমি আদালতের কাছে ক্ষতিপূরণ চাই। এরপর কোর্ট নিশাতকে নির্দোষ ঘোষণা করে। সেই সাথে ভুল ইনভেস্টিগেশন করায় ইন্সপেক্টর হারিসকে 70 লাখ টাকা জরিমানা দিতে বলে। এই খবর বাইরে আসতেই সকল মিডিয়ায় নিউজটা প্রচার করতে শুরু করে। মুহূর্তের ভিতর নিউজটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নিজে লড়াই করে নির্দোষ হওয়ায় পুরো দেশ তাকে বাহবা দিতে থাকে। এক পর্যায়ে নিশাতের ওয়াইফ তার মেয়েকে নিয়ে তার কাছে ফিরে আসে। অন্যদিকে হারিস আর ভেনুকে মিডিয়ার লোকজন, অন্যান্য মানুষজন খুব বিচ্ছিরিভাবে ধুয়ে দিতে থাকে। তখন দেখা যায় সুযোগে সদ্ব্যবহার করে মিনিস্টারও হারিসকে ধুয়ে দেয়। সে বলে, এই পুলিশ অফিসার আমাকে মিথ্যা কেসে ফাঁসিয়েছে। এদিকে হারিস বাড়ি আসলে তার ছেলে বলে, আমি বিদেশ এবছর পড়ালেখা করতে যাব না। সেই সাথে তার বাবাকে এটাও জিজ্ঞাসা করে, আসলে কি নিশাত নির্দোষ ছিল? কিন্তু এই প্রশ্নের উত্তরে তার বাবা কিছু বলে না। মিডিয়ার লোকেরা যখন নিশাতকে জিজ্ঞাসা করে, এখন আপনি কি করতে চাচ্ছেন, তখন সে মিডিয়ার সামনে পরিষ্কার করে জানায়, আমি আর প্রফেসর হিসাবে ভার্সিটিতে যুক্ত হব না। আমি এখন ওকালতি করব, নিরাপদ মানুষদের পাশে দাঁড়াবো। এরপর হারিসকে ভিনু বুঝিয়ে বলে, তুমি এসব ঝামেলা থেকে দূরে থাকো।
কিন্তু হারিস কোনো মতেই বিষয়টা মেনে নিতে পারে না, কারণ তার মনে হয় সে তার জায়গা থেকে 100% সঠিক। পরের দিন হারিস তার স্ত্রীকে নিয়ে বের হলে গুন্ডারা তাদের সঙ্গে অসভ্যতামি করতে শুরু করে। এসব কিছু হারিস সহ্য করতে না পেরে সেই গুন্ডাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। গুন্ডাদেরকে সে মারতে গেলে পিছন থেকে আশেপাশের লোকজন সেগুলো মোবাইলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। এর ফলে হারিস আবারও সবার চোখে ভিলেন বনে যায়। তখন কমিশনার হারিসকে ডেকে জানায়, আপনার রিটায়ারমেন্ট হয়ে গেছে, আপনি কিছু করবেন না যাতে পুলিশ অ্যাকশন নিতে বাধ্য হয়। এসব কিছুর কারণে দিন দিন হারিস অনেক ডিপ্রেশনে ভুগতে থাকে, যার কারণে সে ড্রিঙ্কসও করতে থাকে। তার বন্ধু হাজার বোঝালেও সে কোনো কথাই শুনে না। হারিস বলে, আমার ভুল হতে পারে না, কারণ আমি সঠিক প্রমাণ ছাড়া কখনোই কোনো কাজ করিনি। আমি আবারও প্রমাণ করে দিব আমিই সঠিক। এরপর সে বাড়ি ফিরলে দেখে তার কুকুরটাকে মেরে ফেলা হয়েছে। তাছাড়া তার বাড়িটা সম্পূর্ণ এলোমেলো অবস্থায় পড়ে আছে, অর্থাৎ তার বাড়িতে কেউ হামলা করে। এই পর্যায়ে হারিস নিশাতের বাড়িতে এসে তাকে মারতে শুরু করে। তখন আশেপাশে থাকা মানুষজন তাকে ছাড়িয়ে দেয়। তো যাই হোক, এসব কারণে হারিস একা থাকার জন্য নদীর পাড়ে এসে কিছুটা সময় কাটালে তখন সেখানে তেরেসার বাবা এসে বলে, সমস্ত কিছু ভুলে যাও, তোমার ভবিষ্যৎ আছে, স্ত্রী সন্তান আছে, তাদের খেয়াল রেখো। আমার মেয়ের জীবন হয়তো শেষ হয়ে গেছে, আমি চাই না আর কারো জীবন শেষ হোক। হারিস জানায়, আমি কোনো মতেই এই কেসটা ছাড়তে পারবো না। এরপর সে জেলখানায় এসে খোঁজ খবর নিয়ে জানতে পারে নিশাত জেলে এসে সবসময় চুপচাপ থাকতো আর কি সব বই নিয়ে সবসময় ঘাটাঘাটি করত। তবে এই জেলখানায় একজন গ্যাংস্টার তার উপর অমানবিক টর্চার করত। যে গ্যাংস্টারকে পুলিশও ভয় পেত। সে জেলে বসে কোটি টাকার মানি লন্ডারিং এর মতো কাজও করেছে। কিন্তু কোনো একদিন হঠাৎ করে পরিস্থিতি সব বদলে যায়। এই গ্যাংস্টার নিশাতের ব্যবহারে তার পাশে এসে দাঁড়ায়। শুধু তাই নয়, নিশাত যখন যা কিছু বলতো তখন সে তাই শুনত। এদিকে নিশাত এতটাই পপুলারিটি পেতে থাকে, তাকে রেডিও জকি থেকে ডাকা হয় এই ঘটনার জন্য সাক্ষাৎকার দিতে। সে এখন এই দেশের হিরো হয়ে গেছে। এরপর হারিস মুরবানের বাড়ির আশেপাশে এসে খোঁজ খবর নিলে একজন চায়ের দোকানদারের কাছ থেকে জানতে পারে আগে মুরবান অনেক গরিব ছিল, হঠাৎ সে লটারি পেয়ে বড়লোক হয়ে গেছে। লটারি কেনা তার নেশা হয়েছিল। আবারও তার ইনভেস্টিগেশন শুরু করে। তার রুমে ফিরে যাবতীয় লটারি পেপারগুলো ভালোভাবে দেখে। তখন হারিসের ওয়াইফ ফোন করলে হারিস জানিয়ে দেয় এই কেসটা শেষ না করে সে বাসায় ফিরবে না। পরের দিন হারিস সুস্মিতার হাজবেন্ডের কাছে আসে। তাদের টেস্ট রিপোর্ট কথা জিজ্ঞাসা করলে তাদের ভিতরে ঝামেলা শুরু হয়। এই কথা এক পর্যায়ে মারামারি হলে সবাই এসে তাদেরকে ছাড়িয়ে দেয়। এরপর হারিস সালামের বাড়িতে আসলে সালাম জানায়, হয়তো নিশাত নির্দোষ ছিল, ওই দিন দেখার ভুল হয়েছিল, আমার এই ভুলের জন্য এখন আপনাকেও পস্তাতে হচ্ছে। তো যাই হোক, হারিসের সঙ্গে ভেনু দেখা করতে আসলে একটা মেয়ের ছবি দেখে বলে, নিশাতের পরবর্তী টার্গেট এই মেয়েটা, যে কিনা নিশাতের কাছে ল শিখছে। আমি নিশাতকে স্টাডি করে জানতে পেরেছি সে একজন সাইকো। সে কোনোভাবে সুস্থ মানুষ না, সবসময় সে ট্যালেন্টেড মেয়েদেরকে টার্গেট করে। আমি শিওর এবারও একই কাজ করবে। আমরা যদি ওর ওপর আর ওই মেয়েটার ওপর ফলো করি তাহলে আমরা নিশাতকে হাতে নাতে ধরতে পারবো। তখন ভেনু বলে, তুমি কি সব পাগলামি শুরু করেছো? এই একটা কেস নিয়ে নিজেকে বরবাদ করে দিচ্ছ। এই বলে সে এখান থেকে চলে যায়। এরপর থেকে হারিস সে অরুণিমা মেয়েটাকে ফলো করে। একদিন সে সন্ধ্যায় দেখতে পায় রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ করে মেয়েটা একটা গাড়ির আড়াল গিয়ে গায়েব হয়ে যায়। তখন হারিস চারপাশে মেয়েটাকে খোঁজাখুঁজি করলে তাকে আর কোথাও খুঁজে পায় না। আর একটা পর্যায়ে সে দেখতে পায় মেয়েটা অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে। যখন সে মেয়েটাকে তুলতে চায় তার জ্ঞান ফিরে। হারিস বারবার বলতে থাকে, আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে হেল্প করব। কিন্তু অরুণিমা তার কোনো কথা বিশ্বাস করে না। ঠিক সেই সময় পুলিশ এসে হাতে নাতে হারিসকে অ্যারেস্ট করে। মেয়েটা পুলিশের কাছে স্টেটমেন্ট দেয় কিছুদিন ধরে হারিস তাকে ফলো করছে এবং আজ একা পেয়ে তার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করছে। ভেনু এসে বলে, এই কেসটা তোমার জীবন নষ্ট করে দিল, তুমি নিজেকে কোথায় নামিয়ে নিয়ে এসছো, কোনো লয়ার তোমার কেস নেবে না। এরপর সেখানে নিশাত এসে বলে, কোনো লয়ার তোমার কেসটা না নিলেও আমি তোমাকে বাঁচাবো। তো যাই হোক, হারিস বলতে শুরু করে, তুমি সবচেয়ে বড় মেঘা ইম্পোর্ট কোম্পানির নাম শুনেছ? এখানে হারিস নিশাতের মুখোশ উন্মোচন করে দেয়। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় যখন গ্যাংস্টার তার ব্ল্যাক মানি নিয়ে অনেক চিন্তায় ছিল তখন তাকে সাহায্য করে নিশাত, যার কারণে গ্যাংস্টারও তার কথা উঠে বসে। নিশাত গ্যাংস্টারের হাজার হাজার কালো টাকা মুহূর্তেই সাদা বানিয়ে দেয় আর তার বিজনেস ভালোভাবে চালাতে থাকে। কেউ তাদেরকে ধরতে পারে না। এই গ্যাংস্টারকে পাশে পেয়ে নিশাত প্রথমেই টার্গেট করে ডিএনএ এজেন্সি সেন্টারকে, আর সেখানে ফল্ট কেসে তালা ঝুলিয়ে দেয়। তারপর সুস্মিতার হাজবেন্ডকে দিয়ে এজেন্সিতে মামলা করার জন্য তাকে অনেক টাকা দেয়। এরপর প্রধান সাক্ষী সালামকে টার্গেট করে। সালামকে টাকা দিয়ে প্রচুর পরিমাণে মদ কিনে দেয়, তাকে মাদকাসক্ত করে ফেলে, আর সর্বশেষ মুরবানকে দিয়ে এই মিথ্যা স্বীকারোক্তি দেওয়ায়। সে টাকা লোভে কোর্টে গিয়ে স্বীকার করে সে তেরেসাকে রেপ করেছে। এই কথা শুনে নিশাত বলে উঠে, আপনি কি আমার নামে মিথ্যা নাটক সাজাচ্ছেন? এসব কিছুই আপনার ভুল।
তখন হারিস একটা সিক্রেট বলতে শুরু করে। সেই সাথে বলে, আমি প্রথমে তেরেসার কেসটা নর্মালি নিয়েছিলাম, কিন্তু এটা কোনো নর্মাল কেস ছিল না। আপনি একজন সাইকোপ্যাথ। এরপর সে একে একে নিশাতে টার্গেট করা মেয়েদের বর্ণনা দিতে শুরু করে, কিভাবে সে কয়েকটা মেয়ের জীবন নষ্ট করেছে আর সেগুলো খুব সূক্ষ্মভাবে প্রমাণ লোপাট করেছে। সাফিয়া ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আপনি ওকে টার্গেট করে তার বাবার দেওয়া গাড়ির ভিতরে তাকে ব্লাস্ট করে মেরে ফেলেন। আপনি তখন সেই বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্র। সুমিতা শর্মা, সেই মেয়েটা নিখোঁজ হয়, আর পরবর্তীতে তার কঙ্কাল খুঁজে পাওয়া যায় মাটির নিচ থেকে। আপনি সেই সময় ওই কলেজে পিএইচডি করছেন। তাদের মধ্যে তেরেসাও ট্যালেন্টেড ছিল। এই সবগুলো কেসের পেছনে আপনি কোনো না কোনোভাবে কানেক্ট আছেন। আপনি আপনার ব্যাপারের সমস্ত কিছু খুঁজে বের করে নিয়েছেন, আর এসব খুনের পিছনে আপনি 5 থেকে 6 বছরের গ্যাপ রেখেছেন, যাতে কেউ আপনাকে সন্দেহ না করতে পারে। এসব কিছু শোনার পর নিশা তার মুখেও অপরাধ স্বীকার করে। সেই সাথে এটাও বলে, কাউকে মেরে ফেলার পর তার সঙ্গে সেক্স করার এক আলাদা রকমই মজা। আপনি আমার খুনের প্যাটার্ন ধরে ফেলেছেন, তাই আমি অর্ণিমাকে ব্যবহার করেছি আপনাকে ফাঁসানোর জন্য। যাই হোক, নিশাত এখানে আসার আগে একটা মেয়েকে কিডন্যাপ করে হারিসের বাড়িতে বেঁধে রেখে আসে, আর এই মেয়েটাকে কিছুক্ষণ পরেই মেরে ফেলবে এবং এর দায়ভার আবারও আপনার ওপর যাবে। তখন এই কেসটার জন্য পুলিশ আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। এরপর নিশাত সেখান থেকে বেরিয়ে হারিসের বাড়িতে এসে মেয়েটাকে টর্চার করতে থাকে, আর শেষ পর্যায়ে যখন মেয়েটার মুখ থেকে কাপড় সরায় তখন দেখতে পায় এটা আর কেউ নয়, এটা নিশাতের ওয়াইফ। নিশাত তার ওয়াইফকে দেখে অবাক হয়ে যায়। তখনই হারিস তার পুরো টিম নিয়ে এখানে হাজির হয়। মূলত এসব কিছুই হারিসের সাজানো প্ল্যান ছিল। এখানে হারিস তার বুদ্ধি দিয়ে আবার নিশাতের মুখোশ সবার সামনে উন্মোচন করে দেয়। এদিকে হসপিটালে এসে তেরেসার বাবা তার লাইফ সাপোর্টে থাকা অক্সিজেনের মাস্কটা খুলে দিলে সে মারা যায়। অর্থাৎ তেরেসার বাবাও চেয়েছিল সেদিন তার মেয়ের প্রতি হওয়া অন্যায় সুবিচার হবে, সেদিন সে মেয়েকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেবে। অর্থাৎ নিশাত শাস্তি পাওয়াতে এখন তেরেসার জীবন মুক্তি পেল। নিশাতকে চরম শাস্তির রায় ঘোষণার মধ্য দিয়ে আজকের এই গল্পটা শেষ হয়। আপনাদের কাছে এই লোমহর্ষক গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আপনাদের কোনো পছন্দের মুভি থেকে থাকে তাহলে আমাকে সেটা বলতে পারেন, আমি সেটা এক্সপ্লেন করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।